টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে এই অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আজকে আমরা নির্ধারণ করেছি, জানি না কতটুকু আমরা সময় পাবো, তারপরেও আমরা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েছি সেগুলো আপনাদের আগে জানিয়ে দিতে চাই। নির্বাচন খুব শিগগিরই হতে চলেছে আমেরিকায়, আর 4-5 মাস পরেই নির্বাচন, নভেম্বর মাসে। সুতরাং এ একটা সুযোগ, নির্বাচনের আগে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কিছুটা হলেও উদারতা প্রদর্শন করে থাকে। সেই হিসাবে নির্বাচনের আগে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করুন অতি সহজেই। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবাই এদেশের এসেছি একটি স্বপ্ন নিয়ে, একটি লক্ষ্য নিয়ে, একটি উদ্দেশ্য নিয়ে, এবং সেই লক্ষ্য উদ্দেশ্যের মূল কথাই হচ্ছে এদেশের একটি নাগরিকত্ব হওয়া। অনেকেই আমরা সেক্ষেত্রে সময় পেরিয়ে যাওয়ার পরও আমরা আবেদন করি না এবং পরবর্তীতে নানান হয়তো সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হই। সে কারণেই আমরা চাচ্ছি যে যাদের সময় হয়ে গেছে বা অল্প দিনের মধ্যেই সময় আবার বা নির্বাচনের আগে আপনাদের অন্তত 2-3 মাস আগে সময় হয়ে যাবে, তারা আবেদন করুন। কারণ নির্বাচনের আগে আমেরিকার নাগরিকত্বের জন্য যদি আবেদন করে সেটা খুব দ্রুত এবং সহজেই হওয়ার সম্ভাবনা আছে। আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, এটা খুবই অ্যালার্মিং, সতর্কতামূলক বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আজকের অনেকগুলো খবরের কাগজেই আমরা এগুলো দেখেছি যে EB-3 ভিসা নিয়ে খুবই জালিয়াতি চলছে, প্রতারণার জাল বিস্তার করেছে এক শ্রেণীর মানুষ। কারণ আমাদের কমিউনিটিতে অনেকেই আছে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে দেশে আসেন, তারা এখানে এসে তাদের অ্যাডজাস্টমেন্ট করার জন্য, স্ট্যাটাসটা অ্যাডজাস্ট করার জন্য নানানভাবে চেষ্টা করে থাকেন, এবং সেক্ষেত্রে এই প্রতারক চক্র এদেরকে ধরে ফেলে এবং সেভাবে $15,000-25,000 পর্যন্ত নিয়ে থাকে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না এবং তাদের সেই যোগ্যতাও নেই। সেটা আমরা পরে বলবো। এই বিষয়টি নিয়ে এই যে মহা বিপদ যারা পড়বেন এই ধরনের দালালদের খপ্পরে পড়ে, সে বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা কথা বলবো যদি সময় হাতে থাকে তাহলে বিয়ের মাধ্যমে কিভাবে গ্রিন কার্ড পাওয়া যাবে, কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও তো আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবে। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধে হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন, সেগুলো অবশ্যই আমরা জবাব দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের টেলিভিশন স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনার আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি জুরিস্ট, ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। জনাব মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এই রাতের বেলা আমাদের স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ একটি বিষয় বা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। এবং এর মাঝখানে আমাদের দর্শকদের তো অনেক ফোন আসবেন, সেগুলো নিয়েও আপনি নিশ্চয়ই উত্তর দেবেন, সেজন্য আপনাকে আবারও আমরা ধন্যবাদ জানাচ্ছি। তো প্রথমেই যে বিষয়টি নিয়ে আমি ইন্ট্রোতে বলার চেষ্টা করেছি যে আলোচনা করতে চাই, যে নির্বাচনের আগেই যারা নাগরিকত্বের সময় হয়েছে, আবেদন করার সময় হয়েছে, এবং অনেকে হেলাফেলা করে থাকে, আবেদন করে না, এই বিষয়টি নিয়ে আপনি এই নাগরিকত্ব আবেদন করলে যে সহজে পাওয়া যাবে, সেই বিষয়টি একটু আপনার প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে একটু বলবেন, এবং সেই ক্ষেত্রে আবেদনের নিয়মাবলীগুলো কি আছে, কত নম্বরে পরীক্ষা হয়, N-400 ফর্ম নিয়েও একটু কথা বলবেন। কারণ অনেকেই শুধুমাত্র 100টি প্রশ্নের উপরে জোর দিয়ে থাকে, N-400 নিয়ে অনেকে মাথা ঘামায় না, যে কারণে এখানেও ফেল করে থাকে। এবং সেক্ষেত্রে যদি কেউ ফেল করে থাকে করণীয় কি, ইত্যকার বিষয়টি নিয়ে যদি আপনি বিস্তারিত আলোচনা করেন, তারা যারা ইতিমধ্যেই আবেদন করেছেন এবং সামনে যারা আবেদন করবেন তারা যাতে কিছুটা হলে উপকৃত হয়। জনাব মিজানুর রহমান। ধন্যবাদ। দ্রুততার যেই কথা আপনি বললেন সে ব্যাপারে আমি এগ্রি করি যে সাধারণত অ্যাডমিনিস্ট্রেশনে যারা থাকেন, যে প্রশাসন থাকেন, তারা আশা করেন যে যদি এর মধ্যে তাদের আমলে কেউ সিটিজেন হন তাহলে হয়তো তাদের ভোট দেওয়ার ক্ষেত্রে তারা একটা সহানুভূতির একটা ব্যাপার থাকতে পারে। তো ফলে ফান্ডিংটা বাড়িয়ে দিয়ে দ্রুততার সাথে
এই অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করার, সেটার একটা ব্যাপার থাকতে পারে, কিন্তু সহজ হয় সেটা উইথ অল ডিউ রেসপেক্ট আমার আর কি এই ধরনের কোনো ইনফরমেশন নেই। কারণ যদিও ইভেন গ্রিন কার্ড পাওয়ার যে লেভেল অফ স্ক্রুটিনিটা হয় সিটিজেনশিপে তার থেকে অনেক বেশি স্ক্রুটিনি হয়, এবং এটা আমি আগের বিভিন্ন প্রোগ্রামে বলেছি। যেমন কেউ যদি আকাশপথে ভ্রমণ করতে চান, তার আগে তার ডাক্তার দেখানো উচিত তার কোনো হার্টের কোনো সমস্যা হবে কিনা। ঠিক তেমনি একজন মানুষ সিটিজেনশিপ ইভেন অ্যাপ্লাই করবে কিনা তার আগে তার একটা লিগ্যাল কনসালটেশন দরকার। তো এই জিনিসটা না হলে আপনার সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে গিয়ে যেটা হয়, ম্যাক্সিমাম মানুষই ধরেন সাকসেসফুল হবে, ভালো কথা। একটা বড় অংশ ডিনাইড হয়, সেটাও ঠিক আছে, অ্যাটলিস্ট গ্রিন কার্ড আছে। কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ অংশ, তারা ওখানে শুধু ডিনাইড হয় না, তারা ডিপোর্টেশন প্রসিডিংসে পড়েন। সুতরাং সিটিজেনশিপ ইভেন অ্যাপ্লাই করবেন কিনা তাড়াহুড়া করে যে এই সুযোগে হয়ে যাবে ইত্যাদি এই ধরনের চিন্তা করে তাদের একটু সাবধানে সিটিজেনশিপের অ্যাপ্লাইটা করা উচিত গেল। আর সিটিজেনশিপ অ্যাপ্লাই করা উচিত একটাতে হচ্ছে আপনি তাহলে ভোট দিতে পারেন, এটা একটা বড় আপনার দায়িত্ব এবং অধিকার ইত্যাদি। আরেকটা জিনিস হচ্ছে আপনি ভাই বোনের জন্য, বাবা মার জন্য অ্যাপ্লাই করতে পারেন তাদের ইমিগ্রেন্ট ভিসার জন্য, এটা একটা বড় ইনসেন্টিভ। আরেকটা বড় জিনিস হচ্ছে সিটিজেনশিপ না হওয়া পর্যন্ত যিনি একদমই ইলিগাল, যেমন কেউ ইভেন লিগালি এসে ইলিগাল হয়ে গেছেন, কেউ বিভিন্ন রকমের F1 স্ট্যাটাস H1-এ আছেন, কি যারা গ্রিন কার্ড হোল্ডার তারা সবাই আমরা এক কাতারে একটা টার্ম তাদের জন্য, এটা হচ্ছে আমরা সবাই এলিয়েন সিটিজেনশিপ না হওয়া পর্যন্ত। এবং যদি আপনি সামহাও কোনো ধরনের বিপদে পড়েন, কোনো ক্রিমিনাল সিচুয়েশনে পড়েন, যার যে সমস্ত চার্জ আসবে তার শাস্তি 1 বছর বা তার বেশি হতে পারে, অ্যাকচুয়ালি হতে হবে না, তাহলেই আপনাকে ডিপোর্টেশন প্রসিডিংসে নিয়ে যাওয়া যায় এবং দের ইজ এভরি চান্স আপনি ডিপোর্টেড হয়ে যাবেন। হ্যাঁ, সুতরাং এই সমস্ত কারণে এই ভোট সামনে আসুক বা না আসুক, যত তাড়াতাড়ি পারা যায় সিটিজেনশিপটা নিয়ে নেওয়া উচিত। কারণ সিটিজেনশিপ হয়ে গেলে সাধারণত আপনার আর এই ভয়টা থাকে না। আপনি ওই যেই ক্রাইমের সাথে জড়িয়ে গেছেন তার শাস্তি হবে, কিন্তু বের করে দিবে না। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপারটা। ফলে আমাদের উচিত যত দ্রুত সম্ভব, যারই 5 বছর হয়েছে বা ক্ষেত্রে বিশেষে 3 বছর হয়েছে, ওনাদের সাথে সাথে আপনার সিটিজেনশিপ অ্যাপ্লাই করা উচিত। আরেকটা জিনিস হচ্ছে যে কোনো ইমিগ্রেশন রিফর্মে যে খরচটা প্রস্তাব আকারে যেটা এসে আছে এবং যেটা মানে পাস হওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে F as in Frank 4 ক্যাটাগরি। যেমন সিবলিংস ক্যাটাগরিটা, ভাই বোনের জন্য, বোন ভাইয়ের জন্য অ্যাপ্লাই করবে, এই ক্যাটাগরিটা উঠে দেওয়ার সম্ভাবনা সবসময় থাকে। বিকজ তাহলে এই ভিসাগুলো অন্য ক্ষেত্রে কাজে লাগানো যায়, এবং এইটা অনেকেই পছন্দ করে না, কারণ এইটার মাধ্যমে মানে প্রচুর মানুষ আসে, যেটা ক্যাটাগরিটা বন্ধ করে দিলে তারপরে হয়তো মানে ব্যাপারটা অন্যরকম হয়। তো ওইটা হওয়ার আগ পর্যন্ত যারই সিটিজেনশিপ আছে, একটা তো আছে যারাই সম্ভব সিটিজেনশিপটা করিয়ে নেন, প্লাস যাদের সিটিজেনশিপ আছে এবং তাদের বাবা মা ভাই বোন আছেন, তারা আগামী কর্মদিবসে, অনেকে আবার ফান পছন্দ করেন কালকে তো শনিবার, হ্যাঁ, যদি যেভাবে পারা যায়, কালকেও পোস্ট অফিস খোলা থাকে, কথার কথা, আপনারা ওই ইমিগ্রেন্ট পিটিশনটা করে ফেলবেন। কারণ একবার যদি পিটিশনটা পেন্ডিং হয়ে যায়, there is every chance ওগুলো হয়তো আর বাদ দেবে না, কম্পেয়ার টু যারা কিছুই করেন নাই, কালকে হয়তো পরশুদিন হয়তো আইন আসলো যে ওটা শেষ। তো যদি ওই রকমের হয়, হ্যাঁ, এবং এটা হতে পারে, এটার জন্য খুব দীর্ঘ প্রসেস লাগে না। অ্যাটর্নি জেনারেলের প্রভূত ক্ষমতা আছে ইমিগ্রেশনের ব্যাপারে, তাদের সবসময় ওই ইসের মাধ্যমে যেতে হয় না, কংগ্রেসের মাধ্যমে যেতে হয় না। তো ফলে এটা যদি হয়, তাহলে তারপরে হয়তো আর অ্যাপ্লাই করা যাবে না। এটা কিছুটা যেমন ভয় দেখানোর মতো, হ্যাঁ, আই অ্যাম ডুইং দ্যাট। ফলে তারপরেও যদি অন্তত, হ্যাঁ, আমাদের যদি
সে 500,000 লোক থাকে, তার মধ্যে যদি মানে 5,000 লোকেরও যদি সিটিজেনশিপ থাকে যারা করতে পারেন, তারাও যদি করেন, তাহলেও 5,000 ফ্যামিলি চলে আসলো এবং তারপর থেকে অনেক সুযোগ সুবিধা হলো। তো এটা কাইন্ডলি আপনারা গুরুত্বের সাথে বিবেচনা করবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মীর মিজান এই বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য। আর ওই যে নিয়মাবলী যেগুলো আছে সেগুলো তো আপনারা সবাই জানেন এবং এর আগেও আমরা বহুবার এটা নিয়ে আলোচনা করেছি। তো এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি খুব অ্যালার্মিং, যেটা প্রথমেই বলেছি যে EB3 ভিসা নিয়ে এক ধরনের জালিয়াতি চলছে বা এক ধরনের সুযোগ সন্ধানীরা এই সাধারণ যারা আমাদের স্টুডেন্ট ভিসায় এসেছেন অথবা ভিজিট ভিসায় আমাদের এই দেশে এসেছেন, তাদের এই স্ট্যাটাস চেঞ্জ করার নাম করে তারা বিভিন্নভাবে মানুষকে ঠকানোর চেষ্টা করছেন। কারণ এই মানুষগুলো পাগলের মতো হয়ে যান যে স্টুডেন্ট ভিসা তাদের স্ট্যাটাস চেঞ্জ করে এই দেশে থাকতে চান, এবং সেই সুযোগটি এই ধরনের কিছু ফার্ম আছে নাম সর্বস্ব তথাকথিত, যাদের কোনো রকম যোগ্যতা নেই। বিশেষ করে আমাদের আমি যেটুকুন দেখেছি যে নিউ ইয়র্ক, নিউ জার্সি, মিশিগান, টেক্সাস, ফ্লোরিডা, পেনসিলভেনিয়া সহ আরও বিভিন্ন এলাকায় এই ধরনের কিছু সুযোগ সন্ধানীরা এই সুবিধা বলতে মানুষজনকে ঠকানোর কাজে ব্যস্ত হয়েছেন। তো আমরা তো যতটুকু জানি যে EB3 ক্যাটাগরিতে গ্রিন কার্ড যেটা পাইয়ে দেওয়ার কথা বলে নিয়ে আসে, তো এক্ষেত্রে যারা যতটুকু জানেন যে কর্মী নিয়োগের জন্য আবেদন লেবার ডিপার্টমেন্টের ছাড়পত্রের জন্য সাবমিট করা হয়, যারা এই ধরনের করছে যেটুকুন খবর আছে যে 99% যোগ্যতা নেই। আমাদের নিউ ইয়র্কেরও এই জ্যামাইকা, জ্যাকসন হাইট, ওজন পার্ক, ব্রুকলিন, এই ব্রাউন্সের এবং ম্যানহাটনের ডাউনটাউনেও এমন কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে যারা এই EB3 ক্যাটাগরি লেবার সার্টিফিকেশনের আবেদন সাবমিট করেছে যেগুলোর কোনো অস্তিত্ব নেই তাদের। তাহলে সেক্ষেত্রে এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যারা পড়বে বা পড়ছে এবং অনেকেই $15,000, $20,000, $25,000 পর্যন্ত দিচ্ছে একটা বিশ্বাসের ভিত্তিতে, কিন্তু তাদের তো কাজ হবে না। এই বিষয়টি সম্পর্কে আপনি আপনার অভিজ্ঞতার আলোকে যদি একটু সতর্ক করেন, তাহলে কারা সত্যিকার অর্থে এই EB3 ভিসার যোগ্য হবেন যোগ্যতার বরে, এবং কোন ধরনের প্রতিষ্ঠান তাদেরকে নিতে পারবে বা তাদের ইয়ার ভিত্তিতে নিতে পারবে, সেই বিষয়গুলো যদি আপনি বিস্তারিত একটু ব্যাখ্যা করেন, তাহলে অন্তত যারা ঠকেছে তারা তো ঠকেছে, যাতে ভবিষ্যতেও মানুষ সতর্ক হতে পারে। তার আগে আমি আপনি যে সমস্ত ফার্মের কথা বলেন, এরা কারা? ব্যক্তিগত নাম দরকার নেই, কি ধরনের মানে এজেন্সি বা কিছু এজেন্সি আছে। তার আগে আমি আয়নায় মুখ দেখতে চাই। জি হ্যাঁ, আপনি এমন ভাবে কথাটা বললেন যে লয়াররা বোধহয় জড়িত না, বিভিন্ন এজেন্সি, আমাকে দিয়ে শুরু করতে চাই। হ্যাঁ, এই যে যেভাবে বললেন তাতে অ্যাটর্নিরা তুলসী পাতা, অন্যরা বোধহয় দালাল টালাল কিভাবে না, কোথায় আবার দূরে যেতে হবে না, আবার পাশের বাসা থেকে শুরু করেন। এবং সেইখানে কিভাবে নির্লজ্জের মতো তারপরেও তাদের প্যাট্রোনাইজ করি সেটা দিয়ে শুরু করেন। এক লয়ার বাঙালি জেল কেটে আসলো, প্রচুর লোকের প্রচুর কি করেছে সেটা তো অন্য কথা, কিন্তু কনভিক্টেড। তারপরে শুনি সে নেতা, তার বাসায় প্রধান বিচারপতি যায়, আরো যে কত কিছু, এবং সেগুলো আপনারা ছবি তোলেন নাকি ছবি প্রচার করেন। হ্যাঁ, এই করে সেই করে, এই সম্মেলন হবে, ওই সম্মেলন হবে। তো আগে নিজেদের মানে আমি তাকাতে চাই। হ্যাঁ, লজ্জার ব্যাপার। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. যাদের তো ভয় তো নাই, লজ্জাও নাই গেল, তো ফলে ওইটা আমি বলে নিলাম এই জন্য যে এগুলোর কোনো মানে কেউ বাদ নাই এর মধ্যে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কারা যোগ্য না, তার থেকে বড় কথা যে ওটা ধরি যদি যোগ্য ফার্মও হয়, তারপরও এটার ভবিষ্যৎটা কি, ওইটা আমি বারবার এগুলা নিয়ে বলেছি, আবার শুরু করি। ব্যাপারটা হচ্ছে
এমপ্লয়মেন্ট ভিসার এটার একটা ক্যাটাগরি, রাইট, EB3। তো এখানে প্রচুর, এটা বিশেষ করে স্টুডেন্টসরাই এটা মেইনলি এটা অ্যাভেল করে। আসলো, পড়াশোনা করলো, হ্যাঁ, তারপরে ওপিটি বলে, অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ে গেল, সেখান থেকে কোনো এমপ্লয়ার যদি তাকে স্পন্সর করে H1-এ গেল, এর মধ্যে তারপরে শুরু হলো, যদি এমপ্লয়ার তারপরে তাকে পার্মানেন্টলি রাখতে চান তাহলে যেটা হয়, এটার একটা কিছু ধাপ আছে। একটা হচ্ছে লেবার সার্টিফিকেশন, আচ্ছা, তারপরে হচ্ছে ওইটা যদি হয়, এগুলো সবই খুব কঠিন। তারপরে হচ্ছে কি জানি বলে ইমিগ্রেন্ট পিটিশন, I-140 ইমিগ্রেন্ট পিটিশন, তারপরে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের প্রশ্ন। আচ্ছা, এগুলো আপনি সব ধরেন করলেন, সবই হলো, কিন্তু বাই দ্য টাইম ইউ গো টু দ্যাট স্টেজ I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, যেটা আপনি একটা ওই যে যেমন I-140 যখন হয়ে যাবে, তখন শুধু আপনার না, আপনার স্পাউস অ্যান্ড চিলড্রেন আন্ডার 21 আনম্যারিড যারা আছে প্রত্যেকে এই বেনিফিটটা পাবে, আলাদা আলাদাভাবে 485 অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করা যাবে। এখন মেইন যে ব্যাপারটা হচ্ছে যে এটার সময়, এইটা ফাইল করার সময় ইউ হ্যাভ টু মেইনটেইন এ ভ্যালিড নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস, যেমন H1, যেমন F1 স্টুডেন্ট স্ট্যাটাস, B2, B1, এই ধরনের কোনো না কোনো একটা স্ট্যাটাসে আপনি থাকতে হবে। আর 94-এ একটা আইন আসলো, 94-এর অক্টোবরের 1 তারিখে, সেটা হচ্ছে যে আপনি যদি ইলিগালিও এসে থাকেন, লিগালি এসছেন কিন্তু ইলিগাল হয়ে গেছেন, এ ধরনের বিভিন্নভাবে, ধরেন যারা এখানে স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট হওয়ার কথা না তাদের, তারাও একটা ফাইন দিয়ে, এটা আন্ডার সেকশন 245I দিয়ে এখানে আপনি এটা করতে পারতেন। ধরেন আদারওয়াইজ আপনার এগুলো সব হলো, বাট ফর দ্যাট স্ট্যাটাস ওইটা আপনি এখানে করতে পারতেন। প্রথমে 650 টাকা ফাইন ছিল, তারপরে এটা হলো 1000 টাকা, তারপর 1250 টাকা। আচ্ছা, সেটা জানুয়ারি 14, 1998-এ চলে গেল আবার, এবং তখন কোনো শর্ত ছিল না। আবার এটা হঠাৎ করে 2000 সালের ডিসেম্বরের 20 তারিখে আসলো, 21 তারিখে, এবং তখন শর্তটা করে দেওয়া হলো যে যারা এই দিনে ফিজিক্যালি প্রেজেন্ট তারাই শুধুমাত্র এই মানে সুযোগটা নিতে পারবে, এবং সেটা শেষ হয়ে গেল এপ্রিল 30, 2001-এ। তারপরে এই আইনটা নাই, যারা মানে ইলিগাল আছেন তারা আর এটা পারেন না। কিন্তু গ্র্যান্ডফাদারিং ক্লজ অফ সেকশন 245I এর মাধ্যমে কেউ যদি ওটার বেনিফিশিয়ারি একবার হয়ে থাকে, I-130, I-140 এবং লেবার সার্টিফিকেশন যদি কারো কেউ বেনিফিশিয়ারি থেকে থাকে, তাহলে যদি ওই পিটিশন না অন্য কোনোভাবে ফ্যামিলি বেসড হোক, এমপ্লয়মেন্ট বেসড হোক, যদি কোনোভাবে গ্রিন কার্ডের সম্ভাবনা তার সৃষ্টি হয়, তখন উনি এখনও ওই সুযোগটা নিতে পারেন। এই হচ্ছে এক্সেপশনটা। এর বাইরে ধরেন আপনি এসে ভিজিট ভিসায় এসছেন, আপনি তারপরে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করলেন, এটা চলতেছে, এর মধ্যে কেউ ওই যে আপনি যেটা বললেন এই খপ্পরে পড়লো, আর 25,000 টাকা কোনো টাকা না, 80-90,000 টাকা পর্যন্ত চলতেছে। আমি যা শুনি তা খরচ টরচ করে আসছে, হ্যাঁ, ফলে আর আমার কাছে যখন আসে তখন আর টাকার পয়সা থাকে না, গেল। তো এই হচ্ছে ঘটনা, 25,000, 10,000 কোনো টাকাই হলো না। তো এগুলা করে যখন এই পর্যায়ে আসলো, তখন তারা দেখে তারা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারতেছে না, এবং পারবেও না, বিকজ আপনি ওই যে B2 ভিসা, ওই যে 6 মাস চলে গেল, তারপর আপনি ইনলিগাল হয়ে গেলেন। যতই আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকুক, ওইটা দিয়ে ওইটা কোনো নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস না। তো যার ফলে আপনি যে এগুলো করবেন, লেবার সার্টিফিকেশন করলেন, হয়ে গেল, দেশে পত্র টত্র লেখলেন, বিরিয়ানি টিরিয়ানি খাইলেন, I-140 হইল, হ্যাঁ, আবার এই কথাই এতবার বলছি বোধ মনোটোনাস হয়ে গেছে, সবই হলো, হ্যাঁ, আজকে যেমন আপনাদের অফিসে মিষ্টি খেলাম, হ্যাঁ, তো কার যেন সুখবর আছে, তো গেল। তো এই যে হলো, তারপরে যখন আপনি ফাইনাল স্টেজে আসলেন, তখন দেখে যে সব কিছু ফানুস, কিচ্ছু করার নাই। এই হচ্ছে অবস্থাটা। ফলে আপনারা যে এই পথে পাড়া দিবেন,
নাথিং রং ইন দিস। আপনার ইমিগ্রেশন ভিসা হবে, আপনি কিন্তু আপনাকে কোনো না কোনো একটা নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস মেনটেন করতে হবে। স্টুডেন্টসরা যেটা হয় ওই যেটা বললাম, তারা H1-এ থাকে এবং যার ফলে, এবং এটা অনেক সময় লাগে এই প্রসেসটা, যার ফলে আগে ছিল 6 বছর পর্যন্ত পিরিয়ড, তারপরে 1 বছর মাস্ট ইউ হ্যাভ টু গেট আউট। এখন ওইটা যেটা করেছে, যদি 5 বছর মধ্যে H1-এর 5 বছরের মধ্যে যদি আপনার লেবার সেকশন ফাইল করা থাকে, তাহলে আর আপনাকে বেরোতে হবে না। আপনি 1 বছর ইনক্রিমেন্টে আপনি H1 রেখে যতদিন পর্যন্ত এই প্রসেসটা শেষ নয় আপনি থাকতে পারবেন। আপনার কাছে এই বিষয়গুলো নিয়ে আরও শুনবো এবং এই ভয়ঙ্কর বিষয়টা সম্পর্কে আপনার কাছে আরেকটু জানতে চাইবো। তবে ফেসবুকে একটা প্রশ্ন এসেছে, মোহাম্মদ আমিন, তিনি বলছেন যে ক্যান ইউ টক অ্যাবাউট সিটিজেনশিপ ফর দি পিপল উইথ ডিসএবিলিটি? What kind of questions they might ask in the interview? Do they need any interpreter or family member can be a legal guardian? এই বিষয়ে আপনার কি মতামত? না, আপনার এই ধরনের কোনো ব্যবস্থা নেই। তবে ডিসএবিলিটির ক্ষেত্রেও নেই। না, আমি বলছি যে ইন্টারপ্রেটার, তারপর আত্মীয় স্বজন যাবে, ওগুলো না। আপনারা অবশ্যই ওনাদের সাথে যাবেন, ওই যে কি জানি বলে ওয়েটিং রুমে বসবেন, তারপর নিয়ে যাবে এবং তারাই তাদেরকে টেক কেয়ার করবে। আপনার মোটামুটিভাবে যদি কেউ ওই অংশটা কোয়ালিফাই করতে পারেন টু দেয়ার স্যাটিসফ্যাকশন উইথ ডক্টরস রিপোর্টস অ্যান্ড আদার স্টাফ, তারপরে এগুলা বেসিক্যালি ক্লারিক্যাল জব টু গেট থিংস ডান আর কি। হ্যাঁ, ওই ধরনের আর কোনো প্রশ্নের মধ্যে যাওয়ার ব্যাপার নেই। এমন অবশ্যই ফুল অ্যান্ড কারেক্ট নেম, অ্যাড্রেস, যতটুকু পর্যন্ত করা যায় আর কি, এটা অত্যন্ত নমনীয়ভাবে ব্যাপারটা শেষ করে আসা যায়, ব্যাপারটা যেন মেডিকেল ইস্যুগুলো যেন সত্যিকার হয় আর কি। অনেক ধন্যবাদ মোহাম্মদ আমিন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। বেশ কয়েকজন দর্শক টেলিফোনে আছেন, আমরা একটু ফোনটা নিয়ে নিতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আটলান্টা জর্জিয়া থেকে রিফাত হোসেন বলছি। জি, আমার একটা কোড অর্ডার আছে, বর্ডার অফ ইমিগ্রেশন জাজ। জি, তো ওখান থেকে আমাকে অর্ডার দিচ্ছি উইথ হোল্ডিং রিমুভাল। মানেটা কি আমি বুঝতে পারছিলাম না। আমি কি এসএসএন পাবো আর আমি কি ওয়ার্ক পারমিট পাবো? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি কি বুঝতেছেন প্রশ্নটা? আরেকবার বলতে পারবেন? আপনি কি প্রশ্নটা আরেকবার বলবেন? যে বর্ডার অফ, হ্যালো, হ্যাঁ, আপনার বুঝতে পারছি না, আপনার প্রশ্নটি আবার একটু বলবেন? হ্যালো, অর্ডার অফ ইমিগ্রেশন জাজ। হ্যাঁ, ব্যাস, আপনি এখন বন্ধ করেন। এখন বুঝতে পেরেছি, ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আর এই প্রশ্নটা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, বিকজ এটা অনেকের প্রশ্ন হবে আর কি। আপনি জাস্ট কথার কথা বলছেন, আপনাকে ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন ইত্যাদি, এটা অনেকের প্রশ্ন হওয়ার কথা। আচ্ছা, আপনি যখন ইমিগ্রেশন কোর্টে আছেন তখন 1-এর ভিতরে 3-এর একটা ব্যাপার আছে। আপনি যে I-589 অ্যাপ্লিকেশনটা, এটা যদি আপনার রিলিফ অ্যাপ্লিকেশন হয়, তাইলে ওই একটা অ্যাপ্লিকেশনে আপনি 3টা জিনিসের জন্য আবেদন করছেন। 1, অ্যাসাইলাম, এবং 2 এবং 3 হচ্ছে উইথহোল্ডিং অফ রিমুভাল। একটা হচ্ছে ইউএস ইমিগ্রেশন আইনের আন্ডারে, আর একটা হচ্ছে ইউনাইটেড নেশনসের আইনের আন্ডারে। একটা হচ্ছে সেকশন 241 স্মল b3, আর একটা হচ্ছে কনভেনশন এগেইনস্ট টর্চার জাতিসংঘের আইনের আন্ডারে। আচ্ছা, তো মনে রাখবেন যে অ্যাসাইলামের থেকে ওই 2টা উইথহোল্ডিং অফ রিমুভালের যে বার্ডেন অফ প্রুফ, এটা অনেক হায়ার দেন দ্য অ্যাসাইলাম ওয়ান। অ্যাসাইলামের একটা বড় অংশ হচ্ছে ডিসক্রিশনারি, আর মানে যার ফলে ইচ্ছা করলে আপনি সমস্ত যে সমস্ত এলিমেন্টসগুলো আছে ওগুলো যদি আপনি ফুলফিলও করেন,
ইচ্ছা করলে আপনার সে আদার অ্যাক্টিভিটিসের জন্য, যেমন ক্রিমিনাল রেকর্ড এটসেট্রা বিভিন্ন কিছুর জন্য ইচ্ছা করলে আপনাকে অ্যাসাইলামটা না দেওয়া যায়, বা আপনার হয়তো কোনো কিছু একটু কম আছে, কিন্তু আপনার ধরেন ফ্যামিলি সিচুয়েশন আছে, বিভিন্ন আদার স্টাফ আছে, ইচ্ছা করলে জাজের ডিসক্রিপশনারে আপনি অ্যাসাইলামটা পেতে পারেন। কিন্তু ওই দুইটা আপনার কাইন্ড অফ ম্যান্ডেটরি যদি আপনার স্ট্যান্ডার্ডটা ওই রকমের হায়ার হয়। আচ্ছা, যদিও ওইভাবে থিওরিটিক্যালি কিন্তু কেউই ওই উইথহোল্ডিং চায় না, হ্যাঁ, সবাই অ্যাসাইলামটা চায়। ঘটনাটা হচ্ছে কেন? কারণ অ্যাসাইলামটা পাওয়ার পরে আগে যেটা ছিল, এখনও বেসিক আইন ওইটাই, 1 বছর পরে আপনি গ্রিন কার্ড পেতে পারেন। আগে নিয়মটা ছিল অ্যাসাইলাম পাওয়ার 1 বছর পরে, জাস্ট বিকজ ইউ গট দ্য অ্যাসাইলাম, ওইটাই আপনার ভিত্তি, আপনি অ্যাপ্লাই করে দেবেন এবং গ্রিন কার্ড হয়ে যাবে। তো গ্রিন কার্ড এবং অ্যাসাইলাম হওয়ার সাথে সাথে পরদিনই এবং উইদিন 2 years মনে রাখতে হবে, আপনি আপনার স্পাউস অ্যান্ড চিলড্রেন আন্ডার 21 অ্যান্ড আনম্যারিড, হ্যাঁ, এখানে একটু এক্সেপশন আছে, তাদের জন্য আপনি অ্যাপ্লাই করে তাদেরকেও অ্যাসাইলি হিসাবে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, এখানে ওই যে বললাম আন্ডার 21, এটার হিসাবটা হচ্ছে যখন আপনি প্রথম অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করলেন সেই দিনে যারা ওই আন্ডার এজ ছিল ওইটা লকড হয়ে গেল। তারা যদি খালি বিয়ে না করে তাহলে এখন বয়স অনেক হয়ে গেছে, তাতেও কিছু যায় আসে না। যখন আপনার অ্যাসাইলামটা হবে ওই ডেট অনুযায়ী তাদের জন্য আপনি I-730 ডেরিভেটিভ অ্যাসাইলি স্ট্যাটাস দিয়ে নিয়ে আসতে পারবেন, এবং তারা ওই 1 বছর পরে তারপর গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর এখন যেহেতু অনেক দেরি হচ্ছে, আপনি পরের দিন অ্যাসাইলাম হওয়ার পরের দিনই গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন, শুধুমাত্র অ্যাট দ্য টাইম অফ অ্যাডজুডিকেশন যেন 1 বছর হয়। এই হলো অ্যাসাইলামের সুযোগ সুবিধা। তারপরে তো গ্রিন কার্ড হলে তারপরে সিটিজেনশিপ, এবং সেই সিটিজেনশিপও আপনি 1 বছর এক্সট্রা পান, যার ফলে যদিও নিয়ম হচ্ছে আপনি 5 বছর পরে সিটিজেনশিপে অ্যাপ্লাই করতে পারেন, আপনি প্র্যাকটিক্যালি 4 বছর পরে অ্যাপ্লাই করতে পারবেন। যখন আপনি গ্রিন কার্ডটা পাবেন অ্যাসাইলামের ভিত্তিতে, আপনি দেখবেন আপনি অ্যাকচুয়ালি গ্রিন কার্ডটা পেয়েছেন 1 বছর আগের থেকে, ফলে ওইভাবে করে আপনি অ্যাকচুয়ালি 4 বছর পরে অ্যাপ্লাই করতে পারবেন। গেল, এটা হলো অ্যাসাইলাম। উইথহোল্ডিং অফ রিমুভাল হচ্ছে আপনার নামে ডিপোর্টেশন অর্ডারটা হলো প্রথমে, আপনি অ্যাসাইলাম পেলেন না, আপনার ডিপোর্টেশন অর্ডার হলো, কিন্তু এটা এক্সিকিউট করবে না, এবং আপনি ফ্রি ওয়ার্ক পারমিট পাবেন। হ্যাঁ, আপনি ওয়ার্ক পারমিট যে অ্যাপ্লাই করবেন কোনো গভর্নমেন্ট ফি দিতে হবে না, এটা অনির্দিষ্টকালের জন্য। যদি কখনো তারা মনে করে দেশের অবস্থা ভালো হয়ে গেছে আপনাকে পাঠিয়ে দেবে, কিন্তু নর্মালি এইভাবে করে আপনি ফ্রি ওয়ার্ক পারমিট নিয়ে আপনি আমেরিকার ভিতরে থাকতে পারবেন, কিন্তু আপনি বাইরে যেতে পারবেন না কোনো অবস্থাতে। ওই যে পারমিশন নিয়ে বাইরে টেরে যাওয়া, যেমন অ্যাসাইলাম হয়ে গেলে গ্রিন কার্ডের আগে আপনি ওই ট্রাভেল ডকুমেন্ট নিয়ে অন্য নিজ দেশ ছাড়া অন্যান্য জায়গায় যেতে পারেন, এখানে ওই ব্যবস্থা নাই। যেই মাত্র আপনি গেলেন ইউ আর ডিপোর্টিং ইউর সেলফ, সুতরাং কোনো যাওয়া যায় নাই, ভিতরে থাকবেন, ফ্রি ওয়ার্ক পারমিট পাবেন প্রতি বছর, এবং এখানে কাজ টাজ করে ঘর সংসার করবেন, ভালোভাবে থাকবেন, এবং এইটা দিয়ে অটোমেটিক আপনি কোনো গ্রিন কার্ড পাচ্ছেন না। এবং মনে রাখবেন আপনার নামে কিন্তু ডিপোর্টেশন অর্ডার আছে। ফার্স্টলি দ্য জাজ হ্যাজ টু অর্ডার ইউ অর্ডার ডিপোর্টেড, তারপরে আপনাকে এটা উইথহোল্ডিং দিল। এই সেই জিনিস, এটা দিয়ে আপনি ওয়ার্ক পারমিট পাবেন, কিন্তু এটা দিয়ে অটোমেটিক গ্রিন কার্ড হবে না। হ্যাঁ, আপনি যদি আদারওয়াইজ গ্রিন কার্ডের জন্য, যেমন আপনি লিগালি এসেছিলেন, হ্যাঁ, আপনি অবিবাহিত, এরপরে কারোর সাথে মন দেয়া নেওয়া হলো, আপনি বিয়ে করলেন, উনি সিটিজেন, হ্যাঁ, তখন ওইটার ভিত্তিতে I-130 ইমিগ্রেন্ট পিটিশনটা অ্যাপ্রুভ করালেন, শুধুমাত্র ওইটুক। তারপরে মোশনটা রিওপেন করতে হবে, কারণ আপনার নামে ডিপোর্টেশন অর্ডার আছে, করিয়ে তারপরে আইদার জাজ ওই প্রসিডিংসটা টার্মিনেট করে দেবে, আর কোর্টেই আপনার গ্রিন কার্ডের ব্যবস্থা করা হবে। এই হচ্ছে বেসিক ব্যাপারটা, কিন্তু অটোমেটিক উইথহোল্ডিং থেকে ওই অ্যাসাইলামের মতো আপনি গিয়ে ওই ইটা করতে পারেন না, ওই যে কি জানি বলে এটাকে গ্রিন কার্ডের অ্যাপ্লাই করতে পারেন না। তো ওনার যে সমস্যাটি যেটি আপনি উনি যেটা বললেন সেটার ব্যাপারে আপনার কি পরামর্শ? উনি কি বললেন যে ওয়ার্ক পারমিট পাবেন কিনা? না, উনি যেটা বললেন আর কি সেটার ব্যাপারে উনি বলেছেন যে ওনাকে যেটা দিল এটা কি জিনিস দিয়েছে, যে অর্ডার অফ দ্য জাজ যেটা আসছে সেখানে দিছে উইথহোল্ডিং, ওটার মানেটা কি? এই সেই মানে, এবং এটার ফলে কি আপনি ওয়ার্ক পারমিট করেন? দ্য আনসার ইজ ইয়েস। ফ্রি ওয়ার্ক পারমিট এখন 520 টাকা লাগে, আগে ছিল 410 টাকা, আরো আগে তো আরো কত কিছু ছিল যখন আরবের লোকরা নরহত্যা করি। হ্যাঁ, এখন আপনি ফ্রি ওয়ার্ক পারমিট পাবেন,
কিন্তু বাইরে যেতে পারবেন না, এটা দিয়ে অটোমেটিক গ্রিন কার্ড পাবেন না, যেটা অ্যাসাইলামের হয়। এই হচ্ছে আপনি পেয়েছেন যদি ওইটাই পেয়ে থাকেন আর কি। এবং সেটা দুই ধরনের, একটা জাতিসংঘের আইনের আন্ডারে, আরেকটা হচ্ছে আমেরিকার আইনের আন্ডারে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের বিস্তারিতভাবেই বলা হয়েছে এবং বুঝতে পেরেছেন এবং খুশি হয়েছেন। আমাদের আরও কিছু প্রশ্ন আছে, টেলিফোনে আছে এবং ফেসবুকেও আছে, সবগুলির উত্তর দেব, তবে একটা ছোট্ট বিরতির পরে। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জুরিস্ট ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। বিরতির আগে বলেছিলাম অনেক দর্শক আমাদের টেলিফোনে আছেন, আমরা তাদের ফোনগুলো নিয়ে নিতে চাই। প্রথমেই কে আছেন সুপ্রিয় দর্শক? টেলিফোনে কে আছেন? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জলি বলছিলাম ওজন ফার্ম থেকে। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। যে আপনাদেরকে সম্মানিত উপস্থাপক এবং সম্মানিত অ্যাটর্নি সাহেব, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত বুঝিয়ে প্রশ্নগুলোর উত্তরটা বলার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার প্রশ্ন এখন বলুন। আর আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমার মা 2012 থেকে আমেরিকা থেকে আছেন আর কি, তো উনার এখন 12 বছর হবে এই সেপ্টেম্বরে গিয়ে। তো আমি জানতে চাচ্ছি, উনি 72 ইয়ার্স ওল্ড, উনি গ্রিন কার্ড হোল্ডার। তো উনি আসলে ইংলিশটা পারেন না একদমই, বাংলা পারেন, মানে উনি তো 72 ইয়ার্স ওল্ড। আমার মনে হচ্ছে যে উনি বাংলায় যদি উনি সিটিজেনশিপের জন্য ওনার এই যে একটা শুনলাম একটা অপশন আছে অ্যাপ্লাই করি, তাহলে এরকম 15 ইয়ার্স এর পরে হয়। আচ্ছা, অ্যাটর্নি সাহেবকে একটু আমাকে বলবেন যে যদি উনি বাংলায়ও পারেন না ইন্টারভিউতে, এমনকি ওনার ডাক্তারের মানে হেলথ কন্ডিশনটা এত খারাপ না যে ওনার ডাক্তার একটা কাগজ দিবে আর এরকম কিছু হবে। তো আমি জানতে চাচ্ছি উনি যদি বাংলায়ও পারেন না, তাহলে আসলে কোন ওয়েতে ওনার মানে সিটিজেনশিপটা ওনার জন্য অ্যাপ্লাই করতে পারি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জলি আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মিজানুর রহমান, এই ভদ্রমহিলাকে টিভিএন 24-এ নিয়ে আসা যায় না? আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর করে কথা বলে, আমার সালাম গ্রহণ করুন। জি হ্যাঁ, গেল। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে যে একটা তো আছে, ওটা উনিও জানে, যেটা বললেন যে যদি মেডিকেল কোনো গ্রাউন্ড থাকে, হ্যাঁ, এবং ডাক্তারের সাথে একটু বসা উচিত। ওনারা হয়তো ভাবছে যে উনি ভালো আছেন, আর যিনি সাবজেক্ট ম্যাটার আর কি, যে ভদ্রলোক, উনি তো আরও রেগে যাবে যদি না আমি ভালো আছি। তো এটা গেল। তারপরও বা ওনার ডাক্তারের সাথে যদি একটু বসা যায়, যে কোনো না কোনো একটা এক্সেপশন বের করা যায়, তো সেটা একটা ব্যাপার মেডিকেল গ্রাউন্ডে। আরেকটা জিনিস হচ্ছে উনি যেহেতু গ্রিন কার্ড হোল্ডার, তো ওনার বয়সের দিক দিয়ে ঠিক আছে, কিন্তু কতদিন ধরে, জি, যে কতদিন ধরে উনি গ্রিন কার্ড হোল্ডার, ওটার উপরে ভিত্তি করে, হ্যাঁ, 15 বছর 10 বছর এই বা 20 বছর, ওটার উপর ভিত্তি করে একটা এক্সেপশন বের করা যায়। ওই যদি হয়, তাহলে উনি এরকমের কোনো ইংরেজি ছাড়া উনি ইচ্ছা করলে, মানে যদি সে একদম এক নাগাড়েই 12 বছর থেকে থাকে, তাহলে সে এক্সেপশন এটা বলছেন? আমি এই মুহূর্তে যেমন 20 বা 15, মানে ধরেন এদিক দিয়ে 55, ওদিক দিয়ে 15, ওদিক দিয়ে 60, এই দিয়ে 10, এইভাবে করে ওই আপনারা কাইন্ডলি N400 ইনস্ট্রাকশন পেজটাতে যাবেন, ওখানে ওটা একদম প্রথম দিকেই ওইটা আছে, হ্যাঁ, যে কত বছর আর গ্রিন কার্ড আর কত বছর, যেটা আপনি বললেন ওইটি 20 এবং 15, আচ্ছা, 55 বছর এবং 60 বছর এই ধরনের আছে। তো ওইটা একটু দেখে দেখা যায় যে ওনার ওইটাতে কোয়ালিফাই করে কিনা, এটা একটা, আর এটা হচ্ছে মেডিকেল গ্রাউন্ডে, এই দুটার একটা ভাবে দিয়ে ওনাকে চেষ্টা করা যায়। মানে সেক্ষেত্রে উনি যে বললেন যে 12 বছর, অর্থাৎ এই 12 বছরের মধ্যে তিনি কখনই বাংলাদেশে যাননি, না, ওইরকম কোনো প্রয়োজন নেই, রেসিডেন্সি থাকলেই হলো। আচ্ছা, মানে ওনার গ্রিন কার্ড এতদিন আর এর মধ্যে, হ্যাঁ, এখন কথা হচ্ছে যদি ওই ব্রেক হয়ে যায়, 6 মাসের বেশি বাইরে থাকে, তাহলে ওটা ব্রেক হয়ে যায়। 6 মাসের মধ্যে থেকে যদি বাংলাদেশেও যেয়ে থাকে, তাহলে ওটা কোনো ব্রেক ধরা হবে না, এবং সেক্ষেত্রে যদি ওটাকেই এক নাগাড়ে ধরা হবে। হ্যাঁ,
এবং সেক্ষেত্রে তো জলি, আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। বুঝতেই পেরেছেন যে আপনি যার কথা বললেন আপনার আত্মীয় নিশ্চয়ই হবে। তো 72 বছর বয়স তার হয়েছে। তো যেহেতু আপনি বলেছেন যে শারীরিক দিক থেকে এখনও সুস্থ আছে, সেক্ষেত্রে এই ইন্টারভিউ ছাড়া আসলে নাগরিকত্ব পাওয়ার কোনো সুযোগ নেই, তাই তো? কিন্তু যদি অসুস্থ হন, ডাক্তার যদি মনে করেন যে ইন্টারভিউ দেওয়ার মতো নয়, তাহলে সে সুবিধা আছে যদি সেই রকম অসুস্থ হন। আর দ্বিতীয়টি হচ্ছে যে একটি ক্লজ যেটি আছে, আপনারাও বললেন যে কোথায় দেখতে বললেন, যে ইনস্ট্রাকশন যে শীটটা, একটা তো হচ্ছে ফর্ম N400 ফর্ম, আর এটা হচ্ছে ওটা কিভাবে পূরণ করতে হবে, একটা ইনস্ট্রাকশন ফর্মের মধ্যেই লেখা আছে। যদি এক নাগাড়ে যে সেখানে যেটা যা লেখা আছে, যতদূর আমরা জানি 20 বছর 15 বছর এক নাগাড়ে থাকলে তারা সরাসরি ইন্টারভিউ বোধ হয় তাদের লাগে না, সরাসরি তারা গ্রিন কার্ড পেয়ে যেতে পারে। তো আপনার এই প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হচ্ছে, আসসালামু আলাইকুম, আমি এখানে 10 বছর ধরে আছি। তো এতদিন আমার কোনো কাগজপত্র ছিল না। তো যাই হোক, এখন আমি আমার ওয়ার্ক পারমিট পেয়েছি, সবকিছু ঠিক আছে, কিন্তু হঠাৎ করে কর্মক্ষেত্রে আমার পায়ে এবং ঘাড়ে আমি ব্যথা পাইছি এবং এখন পর্যন্ত কোনো রকম ক্লেম করিনি। তো প্রতিষ্ঠানের মালিকও তেমন একটা আগ্রহ দেখাচ্ছেন, এখন আমি কি করতে পারি? আপনার কি, আপনি একটু লাইনে থাকবেন, কোনো প্রশ্ন আছে আপনার? না, আমার এটাই প্রশ্ন, আমি যেহেতু না আপনি লাইনে থাকবেন, আমার অ্যাটর্নির কোনো প্রশ্ন আছে কিনা আপনার কাছে, এই জন্য আমি বলেছি। আপনি যে কোনো একজন এই লাইনে কাজ করে, ওয়ার্কার কম্পেনসেশন আছে বা এই ধরনের অ্যাক্সিডেন্ট কেস, আপনার কী ধরনের ব্যথা পেয়েছেন ওগুলোর উপর ভিত্তি করে, হ্যাঁ, আপনি তাদের সাথে বুঝতে পারেন যে আপনার রাইটসটা কী আছে, হ্যাঁ। এবং কোনো কোনো সময় কোনো কোনো এমপ্লয়মেন্টে, হ্যাঁ, এটা ম্যান্ডেটরি করে দেওয়া আছে যেটা আরবিট্রেশনে যেতে হবে, বা শুধুমাত্র আপনি এই ওয়ার্কার কম্পেনসেশনে ওটা ক্লেম করতে পারবেন, এবং এটা যদি তারা না দেয় আপনি ওটার জন্য ফাইল করতে পারবেন, এমপ্লয়ার উৎসাহ থাকুক বা নাই থাকুক, হ্যাঁ। তো ফলে আপনি ওভাবে কাইন্ডলি প্রথমে ওদের যে HR ডিপার্টমেন্ট আছে ওখানে কথা বলেন, যদি না হয় আপনি এগুলো সব মনে রাখবেন এবং ওগুলা ডেটগুলো মনে রাখবেন, কবে কবে ওখানে ওদেরকে চিঠি দিয়েছেন বা ফোন করেছেন বা নিজে গিয়ে কথা বলেছেন। তারপরে ওর ভিত্তিতে আপনি এই লাইনে যারা অ্যাটর্নিরা কাজ করেন, হ্যাঁ, তাদের সাথে বসলেন এবং হয়তো দেখা গেল যে আপনি ওয়ার্কার কম্পেনসেশন, মোট কথা হলো যে আপনার যে এমপ্লয়মেন্ট যে কন্ডিশনটা, হ্যাঁ, ওটা তারা ওইভাবে দেখে আপনার পরবর্তী করণীয় কী, হ্যাঁ, আপনার সেই ব্যাপারে তারা পরামর্শ দিতে পারবে। আপনার কোনো মানে বেশি সময় পার হয়ে যাওয়ার আগেই আপনি প্রথমে নিজের চিকিৎসা করানোর পরে খুব বেশি দিন দেরি করবেন না, কারণ প্রতিটা জিনিসের একটা স্ট্যাটিউট অফ লিমিটেশন আছে, হ্যাঁ, ওইটা যেন নষ্ট না হয়ে যায়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্নটা হলো, মনে করেন ইমিগ্রেশনে ভাই বোন আমেরিকা আনার পরে, গ্রিন কার্ড হওয়ার পরে যদি দেখা যায় যে কারো জন্ম তারিখ ভুল, কারো প্লেস অফ বার্থ ভুল, এগুলা তো সব অশিক্ষিত ভাই বোন, এখন ওগুলা কি গ্রিন কার্ড চেঞ্জ করার কোনো বুদ্ধি আছে নাকি? সংশোধন করার সুযোগ আছে কি নাই? তো আপনার সংশোধন না, ক্যান্সেল করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কোনো বুদ্ধি আছে নাকি? উনি বোধহয় একটু মস্করা করতেছেন, এত কষ্ট করে বাইরে আনলেন, বোনরে আনলেন, কোথাও পিঠা টিঠা খাবেন, এগুলা বাদ দিয়ে তারা আবার পাঠিয়ে দিবেন বলে কি, হ্যাঁ। তো যাই হোক, আপনার যদি গ্রিন কার্ডের যে গ্রিন কার্ডটা এসছে ওখানে যদি নামের বানান ভুল থাকে বা কোনো রকমের ভুল তথ্য থাকে, আপনি I-90 এটার মাধ্যমে যে সমস্ত ভুলগুলো আছে এগুলো শুধরানোর চেষ্টা করতে পারেন, এই হলো কথা। হ্যাঁ, ব্যবস্থা আছে। ধন্যবাদ। তো তার মানে হচ্ছে যে বাংলাদেশে পাঠানোর কোনো দরকার নেই, এখানে থেকে এটা করতে বলছে ঢাকায় নাকি, হ্যাঁ, বেশ মজা করে কথা বলছে। সেই আপনার বাংলাদেশে পাঠানোর দরকার নেই, এখানে থেকে এটা ওনার মধ্যে দাওয়াত টাওয়াত দেয় না বোধহয়, হ্যাঁ, যারা আসছেন তারা একটু কাইন্ডলি ওনার একটু দাওয়াত টাওয়াত দেন, খুশি হবেন। প্রিয় দর্শক, আপনার ফোনের জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে আমরা বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন হচ্ছে। অ্যাটর্নি মিরমিজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং আমাদের দর্শকদের অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছেন। ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আজকে গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আমরা কথা বলেছি। সিটিজেনশিপ, সামনে নির্বাচনের আগেই যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে সিটিজেনশিপটা নিয়ে নিন, কারণ এই সময় ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যথেষ্ট নমনীয় থাকে। এবং দ্বিতীয়টি হচ্ছে EB3 ভিসা নিয়ে যে ধরনের জালিয়াতি হচ্ছে এবং যেভাবে আমরা আজকে আলোচনা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং বিষয়টি না জেনে না বুঝে অযথা কোনো দালালদের খপ্পরে পড়ে নিজেদের টাকা পয়সা নষ্ট করবেন না। সুপ্রিয় দর্শক, আশা করি অনুষ্ঠান ভালো লেগেছে। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 টেলিভিশনের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।